এত বেলা হয়ে গেল, এখনো বাবা বাড়ি ফিরছেন না। কি জানি কখন ফিরবে। আবার রাস্তায় কিছু হয়ে গেল নাকি? কতবার নিষেধ করলাম কারো কাছে কিছু চাইতে যেতে হবে না, কিন্তু কে শোনে আমার কথা? এখন তো আমার অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। আর চিন্তা করতে হবে না মা, আমি চলে এসেছি। বুড়ো হয়ে গিয়েছি বলে আমার শরীরে শক্তি নাই তা কিন্তু নয়। তুই আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করিস। এইসব কথা আমাকে বলে কোনো লাভ নেই বাবা। তুমি আমার কথা না শুনে বাইরে যাও, আর তুমি না আসা পর্যন্ত আমার এখানে বসে বসে চিন্তা করতে হয়। আজকের পর থেকে আর বাইরে যেতে হবে না, লোকেদের কাছ থেকে চেয়ে চেয়ে কিছু আনতে হবে না। দরকার পড়লে না খেয়ে মরবো। আমি কি আমার মেয়েকে না খেয়ে মরতে দেখতে পারবো? তুমি যদি দেখতে না পারো, তুমিও তো আমার বাবা। আমি কি করে তোমাকে মরতে দিতে পারি? তোর সাথে আমি কথায় পারবো না জানি। এখন এই চাল কটা দিয়ে ভাত ফুটিয়ে নিয়ে আই তো মা, আজকে লবণ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। বাবা, তুমি এত হেয়ালি করছো কেন? তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হবে? তাই আমি ঠিক করেছি কোনো একটা কাজ শুরু করব। আমি বেঁচে থাকতে তুই কাজ করবি তা হতে পারে না। আমার অনেক ক্ষুধা লেগেছে মা, গিয়ে ভাত বসা কয়টা খেয়ে নেই। বাবা অনেক চালাক, জানে খিদার কথা বললে আমি কোনো কথা বলবো না, তাই খিদার কথা বলে আমাকে থামিয়ে দিল। শুনছো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমি মা হতে চলেছি। বাহ, তাই নাকি? এটা তো আসলেই খুশির খবর। আমি পুরো গ্রামে আজকে মিষ্টি বিতরণ করে দেব। তুমি আপাতত এত বাড়াবাড়ি করো না। সন্তানটা আগে সুস্থ মতো জন্ম নেক, তারপর তুমি যা খুশি করো। এখন আপাতত আমাকে একটা দাসী এনে দিলেই হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। রিনার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। বাবা, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে তোমার? আজ তো শরীর লাড়িয়ে উঠতে পারছি না রে মা। তোমার উঠতে হবে না বাবা, তুমি শুয়ে থাকো। না উঠলে খাবি কি? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা, আমি ব্যবস্থা করে নিব। তুই এখনো ছোট মানুষ, তুই কেমনে কি করবি? তুমি শুয়ে থাকো বাবা, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলব। এভাবে বসে থাকলে হবে না, চেষ্টা তো করতেই হবে। একটা কাজ করি, জমিদার বাড়িতে তো অনেক কাজের লোক কাজ করে, ওখানে গিয়ে না হয় একবার চেষ্টা করে দেখি। রিনা জমিদারের বাড়িতে কাজের উদ্দেশ্যে যায়। কি চায় এখানে? আমি জমিদারের কাছে আসছি কাজের খোঁজে। আমাকে একটু জমিদারের সাথে দেখা করিয়ে দেন। না, এখন হবে না, জমিদার অনেক ব্যস্ত মানুষ। আমি খুব বিপদে পড়ে এসেছি। আমার বাবা খুব অসুস্থ, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েন। দূর থেকে জমিদার সব কিছু দেখতে পেল। মেয়েটাকে তো দেখে খুব সুন্দর মনে হচ্ছে। গিন্নি তো অনেক দিন ধরে একটা কাজের লোক খোঁজ করতেছে, তাহলে ওকে রেখে দেই। এই, তুমি আমার সাথে এসো। তোমাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তুমি আজ থেকে আমার গিন্নির দেখাশোনা করবে। কোনো সমস্যা নাই জমিদার সাহেব, আমি গিন্নি মায়ের সব সময় দেখাশোনা করব। গিন্নি, তুমি শুনলে অনেক খুশি হবা। আমি তোমার জন্য আজকে একটা কাজের মেয়ে এনেছি। বাহ, ভালোই তো। আমার কথা তো তুমি ভালোই শুনতেছ। আমার 5টা না 10টা না, একটা মাত্র বউ। তোমার কথা না শুনলে কার কথা শুনবো? হয়েছে হয়েছে, আর আদিক্ষেত দেখাতে হবে না। কই দেখি তাকে ডেকে আনো। তুমি শুধু আমার দেখাশোনা করবা, আমার ঘরটা গুছিয়ে রাখবা, আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিবা। কোনো সমস্যা নেই রানীমা, আমি আপনার সব কাজ করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমার রুমটা ঝাড়ু দাও, আমি বাগান থেকে হেঁটে আসি। একটু পরেই জমিদার সাহেব কুমতলব নিয়ে রিনার কাছে আসলো। রিনা, আমি তোমাকে একটা কথা বলবো। জি জমিদার সাহেব, বলেন।
তুমি তো জানো আমার বউ এখন গর্ভবতী। বাচ্চা হওয়ার পর আমাকে সময় দিতে পারবে না, আর দিন দিন ওর চেহারা বাচ্চা হওয়ার পর আরও নষ্ট হয়ে যাবে। তুমি তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। এটা আপনি কি বলছেন জমিদার সাহেব? তুমি চিন্তা করো না, বিয়ের পর কয়েক মাস তুমি এখানে কাজের মেয়ে হিসেবে থেকো। তারপর তোমাকে পূর্ব দিকে আমার বাগান বাড়িতে নতুন বাড়ি করে দেব, তখন তুমি ওখানে থাকতে পারবে। আপনাকে দেখে তো ভালো মনে করছিলাম, এখন দেখি আপনি অনেক খারাপ। আমি এখনই গিয়ে রানীমার কাছে বিচার দিব। তোকে ভালোই ভালো বলছিলাম, কিন্তু এখন দেখি তোর একটা ব্যবস্থা করতে হবে। মদন, তাড়াতাড়ি এখানে আয়। ওর হাত পা বেঁধে আমার বাগানের পিছে নিয়ে যা। ওর বাঁধনগুলা খুলে দে। তোকে ভালোই ভালো বলছিলাম, তোর এত বড় সর্বনাশ হইত না। জমিদার, তুই শয়তান, তুই রাক্ষস। আমাকে ছেড়ে দে, ভালো হবে না, আমাকে ছেড়ে দে। তুই এখন আমার জীবনের অনেক বড় বিপদ। তোকে ছেড়ে দিলে তুই তোর রানীমার কাছে গিয়ে সব বলে দিবি। তোকে বাঁচিয়ে রাখা যাবে না। নুন, ওকে মেরে ফেল। জমিদার আর মদন মিলে রিনাকে মেরে কবর দিয়ে আসে। জমিদার, আমি তোর বংশকে নির্বংশ করে ছাড়ব। সবার প্রথমে মদনকে মারব, তারপর তোকে। আমি কাউকে বাঁচতে দেব না। বাবা খুব অসুস্থ, জানি না বাবা কি করতেছে। মা, রিনা, রিনা, কোথায় গেলি রে মা? এত বেলা হয়ে গেল, এখনো আসিস না? বাবা, আমি এখানে। তোমার অনেক কষ্ট হচ্ছে বাবা? তুমি পানি খাও, আমি তোমাকে পানি দিতেছি। কি ব্যাপার, আমার হাতে পানি উঠতেছে না কেন? একটু পরেই রিনার বাবা মনে যায়। জাফর মজুমদার, তোর কারণে আমি এবং আমার বাবা মারা গেছে। আমি তোকে ছাড়ব না, আমি তোর বংশকে নির্বংশ করে দেব। কে কে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। কি আছো, আমাকে বাঁচাও। কি ব্যাপার মদন, তুই এমন করতেছিস কেন? বাঁচাও, কে আছো, বাঁচাও। আমি বুঝতে পেরেছি, রিনার আত্মা মদনকে মেরে ফেলেছে। আমার এখনই কবিরাজের কাছে যেতে হবে, নয়তো আমাকেও মেরে ফেলবে। বাঁচান আমাকে কবিরাজ বাবা, আমাকে মেরে ফেলবে, ও আমাকে বাঁচতে দিবে না। তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। তোমার ওই মেয়েটাকে মেরে ফেলা উচিত হয়নি। ও তোমার পুরা বংশকে নির্বংশ করে দেবে। এখনো সময় আছে, এই গ্রাম ছেড়ে চলে যাও। কবিরাজের কথা শুনে জমিদার অনেক ভয় পেল আর এই গ্রাম থেকে পালিয়ে গেল। কোথায় পালাবি জমিদার? তুই কোথাও গিয়ে বাঁচতে পারবি না আমার হাত থেকে। আমি তোকে মেরে ফেলবো। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। হ্যালো বন্ধুরা, পরের পার্টটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।